টেকনিক্যাল এসইও অডিটের দ্বিতীয় ক্লাসে আমরা চলে এসেছি। এই ক্লাসে আমরা মূলত টেকনিক্যাল এসইও অডিটের আরেকটি পপুলার টুল সম্পর্কে জানবো এবং সেটা দিয়ে কিভাবে টেকনিক্যাল এসইও অডিট করতে হয় সে বিষয় সম্পর্কে জানবো। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম টেকনিক্যাল এসইও অডিট উইথ স্ক্রিমিং ফ্রগ, কীভাবে একটি স্ক্রিমিং ফ্রগ টুল দিয়ে আমরা একটা ওয়েবসাইটের অডিট রান করতে পারি, এবং আজকে আমরা জানবো মূলত স্টেপ নিয়ে। তো চলুন দেখি কিভাবে এই স্টেপে একটা সাইট অডিট দিতে হয় এবং কিভাবে সেখান থেকে একটা সাইট অডিট করতে হয়। তো এখানে আমি অলরেডি এই স্টেপস ওপেন করে রেখেছি। এখানে আমরা যেটা করব সেটা হলো, আমরা অলরেডি সাইট অডিট এই ফিচারটায় আছি। এখানে গিয়ে আমি যেটা করব সেটা হলো এটা নতুন প্রজেক্ট অ্যাড করব এবং এটা এখান থেকে আমরা ম্যানুয়ালি অ্যাড করব। এখানে জিএসসি অ্যাড করব না, আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এটা একটু চেক করবে যে এটা অ্যাক্সেসেবল কিনা, আমরা এই স্টেপ বটকে অ্যালাউ করছি কিনা এই সাইটটা ক্রল করতে। তো আমি এটা ডিজেবল করি নাই, সো এটা ডেফিনেটলি অ্যাক্সেসেবলই হবে। দেখা যাচ্ছে যে এটা অ্যাক্সেসেবল। তারপরে হলো এটা কন্টিনিউ দিলাম। তারপরে এখানে কিছু সেটিংস আছে, যেমন এটা স্কেজুল করা যাবে, যে করা যায় এখান থেকে। তারপরে এখানে ডেট সিলেক্ট করা যায় যে কোন দিনে আমরা এটা করব আর কি। তো আমি এটা দরকার নাই আমার, এখানে রান ফার্স্ট কল নাও এটাই ঠিক আছে। ইউআরএল এখানে স্পেসিফিক কোনো সাইট ম্যাপ থাকলে, এগুলো যদি কোনো কাস্টমাইজেশন থাকে সেক্ষেত্রে আমরা সেট করবো। আর ক্রল সেটিংয়ে আমরা মূলত এখান থেকে এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট এটা দিতে পারি। এটাতে কিছু কিছু ওয়েবসাইট যেমন ওয়েব ফ্লো এই টাইপের ওয়েবসাইটগুলো মূলত ক্রল করার জন্য এই ফিচারটা আর কি অন করা লাগে। তারপরে এখানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে, আমার লিমিট লাগবে না এত, কারণ হলো আমার পেজের সংখ্যা অনেক কম। চেক স্ট্যাটাস এবং এক্সটার্নাল লিঙ্ক এগুলো থাক, দরকার না। এক্সটার্নাল লিঙ্কের এইচটিটিপি আছে কিনা এটা আমাদের খুব বেশি কনসার্ন না। আর তারপরে আমি আর কিছু তেমন ইম্পর্টেন্ট দেখছি না। আমরা এখন কি করব, আমরা এটা কন্টিনিউ করলাম। এখানে কি আমরা চাইলে কিওয়ার্ডস দিতে পারি, বাট আমরা এখানে কিছুই দিব না। কন্টিনিউ, ফিনিশ। চাইলে কম্পিটিটরের এখানে আমরা লিস্ট দিতে পারতাম, কিন্তু এখানে আমি এটা দিচ্ছি না, কারণ আমাদের মেন কাজ হলো আমাদের সাইটটা অডিট করা। তো এখন যেটা হবে সেটা হলো ওয়েবসাইটের অডিট শুরু হয়ে গেছে। ওয়েবসাইটের অডিট এখানে এই যে ক্রলিং দেখাচ্ছে, এটা একটা সার্টেন টাইম সময় নিবে। তো এই ক্রলিংটা ডান হলে মূলত আমরা আবার ব্যাক করব, তারপরে মূলত ইস্যুসগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো আমাদের ওয়েবসাইট অডিট ডান। এই স্টেপস মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় নিয়েছিল, তারপরে আর কি অডিটটা ডান হয়। এখন আমরা গিয়ে দেখব আসলে যে কি অবস্থা। তো আমরা জাস্ট একটা গ্লান্স দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটির হেলথ স্কোর এই স্টেপের তাদের অ্যালগোরিদম অনুযায়ী এটা 91, মানে যেটা একটা মোটামুটি ভালো মানের একটা স্কোর। এবং এটি টোটাল 214টা ইউআরএল ক্রল করছে এবং 56টা মতো প্রবলেম আর কি খুঁজে পেয়েছে, ইন্টারনাল ইউআরএলস হ্যাভিং ইরোর্স আর কি। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে আসলে কোথায় প্রবলেমগুলো কি। তো এটা হলো মূলত এই স্টেপসের ওভারভিউ তাদের টেকনিক্যাল এসইও ড্যাশবোর্ডের। এখান থেকে আমরা প্রথম ডান দিকে দেখতে পাচ্ছি যে 60টি ইউআরএলে বলতেছে প্রবলেম আছে এবং 626টি ওয়ার্নিং আছে, নোটিশ আছে 293টি। তো এখান থেকে ঠিক একই রকম স্ক্রিমিং ফ্রগের মতো এই টুলটাও কিছু ইস্যুস এই যে এইভাবে লাল কালার করে দিয়েছে, কিছু ইস্যু আছে হলুদ, এবং কিছু আছে যেগুলো আর কি নোটিশ করতে বলতেছে আমাদেরকে যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। ও নিজে একটু মেবি কনফিউজড। তো আমরা যদি একটু ইস্যুসগুলো একটু দেখি, টপ ইস্যুসগুলো কি। প্রথম কথা বলতেছে যে এখানে আমার ওয়েবসাইটে 26টি পেজ আছে, যে 26টি পেজ কোনো ওই পেজগুলো কোনো ইন্টারনাল লিঙ্ক পাইনি। ওকে, প্রবলেম নাই, এটা আমরা ফিক্স করতেই পারি। কিছু কিছু পেজে HTTPS এবং HTTP এই ধরনের প্রবলেম পাইছে। এখন হ্যাঁ, এইটা আর কি, যেটা স্ক্রিমিং ফ্রগেও কমন ছিল একই রকম, এটা এখানেও হয়েছে। তারপরে আমরা যদি একটু দেখি 404 আমরা জানি, 4xx এটাও জানি। ইমেজ ফাইল ইজ টু লার্জ, ওই যে আমরা বললাম যে কিছু কিছু ইমেজেস আছে যেগুলো আসলে অনেক বড় ছিল, ওগুলো আমরা ফিক্স করব।
তারপর ব্রোকেন রিডিরেক্ট কিছু আছে, মানে কিছু রিডিরেক্ট করা হচ্ছে যে এই জিনিসগুলো ব্রোকেন পাইছে। মিসিং কিছু স্টেপলিং ট্যাগ মিসিং আছে, এই জিনিসটা আমরা একটু দেখবো। তারপরে স্টেপলিং ট্যাগ ব্রোকেন আছে এবং 3xx রিডিরেক্ট ইন সাইট ম্যাপ কিছু প্রবলেম আছে। সো এখানে আর কি এবং আরও কিছু স্লো পেজেস আছে। আচ্ছা, এটা আবার ফুল হয়ে গেল। তো এখানে বিভিন্ন ধরনের ইস্যুস আছে। আমরা যেটা করি সেটা হলো এখান থেকে আমরা সব প্রবলেমগুলো চাইলে পারে আমরা এখানে আমরা এক্সপোর্ট করতে পারি। আর যদি আমরা মনে করি যে না, আমরা শুধুমাত্র ক্লায়েন্টের আসলে ডিমান্ড অনুযায়ী ক্লায়েন্টকে আসলে আমরা কী দিতে চাই, ক্লায়েন্টের তো রিকোয়ারমেন্ট আছে যে আমরা সাপোজ ফর এক্সাম্পল আমরা এখন টেকনিক্যাল অডিট করতেছি, আমরা কিন্তু এখনও ফিক্সিংয়ে যাই। অডিট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটার জন্য ক্লায়েন্টের কাছে বিল করা যায়। সো আমরা কিন্তু এখন অডিট ফ্রেজে আসি, যখন ফিক্সিংয়ে যাব তার আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যদি চাই যে না আমার শুধু ইরোরগুলো লাগবে আর ওয়ার্নিং লাগবে না বা নোটিশ এগুলো লাগবে না, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলে আর কি এই জিনিসগুলো করে। তো এখান থেকে আমি মূলত প্রথম দিকে আমি সাইটে যেগুলো আসলে মেন প্রবলেম, যেটার জন্য যে এই প্রবলেমগুলো ফিক্স করবো, তো এই জন্য শুধুমাত্র ইরোরগুলোকে আমি এক্সপোর্ট দিচ্ছি। এবং এটা আমি যদি এক্সপোর্ট দিই, ওকে, কিছুক্ষণের মধ্যে এখানে ফাইলটা রেডি হয়ে যাবে এবং এই ফাইলটা আমি সেভ করতে পারবো। তো ঠিক একই রকম এটা স্ক্রিমিং ফ্রগের মতোই আর কি। এইখানেও আমরা আমাদের সাইটটা অডিট করব এবং অডিট করার পরে সেই সব প্রবলেমগুলো আমরাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে রিপোর্টিং হবে। রিপোর্টিং পরে যেটা হয় সেটা হলো ক্লায়েন্ট যখন কনফার্মেশন দিবে যে ওকে, একটা প্রাইসিং সেট হবে ক্লায়েন্টের সাথে যে এতগুলো প্রবলেম ফিক্স করার জন্য কত টাকা চার্জ হবে, দেন নেক্সট স্টেপ হবে হলো ফিক্সিং। তো আমরা অডিটে আর কি এই স্টেপ অডিট আর কি ডান।